টিভিএস মার্কেটসে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, বাজারের আচরণ দেখে কয়েকদিন মনে হচ্ছে যে আর্নিংস পার শেয়ার বলে যে একটি জিনিস আছে আমরা অনেকেই হয়তো ভুলে গেছি। এদিকে মার্চ কোয়ার্টার শেষ হয়েছে, মার্চ শেষে কোম্পানিগুলো কেমন আয় করলো এই ফলাফলগুলো আসা শুরু হবে সামনেই। তো আজকে আমাদের আমন্ত্রিত অতিথি একজন ইকুইটি অ্যানালিস্ট, ইবিএল সিকিউরিটিজের হেড অফ রিসার্চ জনাব রেহান কবির। রেহান ভাই, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। আপনি আমাদেরকে এই মার্চ কোয়ার্টারে কি এক্সপেক্ট করছেন এগুলো বলবেন আর কি, যে কর্পোরেট আর্নিংস ওভারঅল কেমন আসবে? হ্যাঁ বাবু ভাই, মানে হচ্ছে আমাদের মার্কেটে তো হচ্ছে যদি আমরা লিস্টেড কোম্পানিগুলোকে বড় দাগে যদি ভাগ করি, কিছু হচ্ছে জুন ক্লোজিং কোম্পানি আছে যারা হচ্ছে মার্চ কোয়ার্টার মিনস হচ্ছে তাদের থার্ড কোয়ার্টার আর্নিংগুলো আসবে। আর ফিনান্সিয়াল সার্ভিস সেক্টরে যেগুলো ব্যাংক, ইন্স্যুরেন্স বা হচ্ছে এনবিএফআইসগুলো আছে, তারা হচ্ছে তাদের ডিভিডেন্ড ডিক্লারেশনে কিন্তু এখন একটা সিজন চলতেছে, তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করতেছে, প্লাস Q1ও অলমোস্ট মানে রেডি, হয়তো বা কয়েকদিনের মধ্যে তাদের সেই Q1গুলোও তারা ডিসক্লোজ করবে। সো আমরা এখন যেগুলো পাচ্ছি, যে আমরা যদি হচ্ছে যেগুলো জুন ক্লোজিং কোম্পানি, যেগুলো ম্যানুফ্যাকচারিং কোম্পানি, টেক্সটাইল, এফএমসিজি বা হচ্ছে ট্যানারি, ফার্মাসিউটিক্যালস যে কোম্পানিগুলো আছে আমাদের লিস্টেড, এগুলো কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে Q1 আসবে, যেটা হচ্ছে জানুয়ারি টু মার্চ কোয়ার্টার। আমরা যদি হচ্ছে ওভারঅল চিন্তা করি যে আমাদের ডিসেম্বরের সাথে গত বছরের যে Q2 পর্যন্ত, সেটার সাথে যদি আমরা হচ্ছে এই Q3 আর্নিংয়ের এক্সপেকটেশনটা দেখি, এখানে কিন্তু হচ্ছে কিছু মানে ব্রডার লেভেলে চেঞ্জেস আছে। আমরা যদি দেখি যে গত বছর যেটা হচ্ছে আমরা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেখেছি যে মানি মার্কেটে ডলার রেটে কিন্তু একটা ভোলাটিলিটি ছিল। অনেকে হচ্ছে মানে ডলার আমার হচ্ছে এলসি ওপেনিং ছিল 84-85 রেঞ্জে, সেটেলমেন্টগুলো হয়েছিল 100 প্লাস 102-3 এই রেঞ্জে হচ্ছে সেটেলমেন্ট হয়েছে। এখানে কিন্তু একটা ফরেন কারেন্সি ডিভ্যালুয়েশনের কারণে ডলারটা এলসিটা খুলেছিল, ডলার কম ধরে সেটেল করতে হয়েছিল বেশি রেটে। এটা কিন্তু তাদের একটা ইম্প্যাক্ট ছিল, মানে বড় একটা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ছিল, যেটা হচ্ছে তাদের আসলে বটম লাইনে একটা বড় একটা ইম্প্যাক্ট ফেলে। বাট জানুয়ারি টু মার্চ কোয়ার্টার আমরা যদি দেখি যে এই ডলার মার্কেটটা কিন্তু অনেকটা স্টেবল হয়ে আসে। তারপর হচ্ছে আমরা যদি দেখি যে গ্লোবালি যদি দেখি, গ্লোবাল কিন্তু একটা আনস্টেবল সিচুয়েশন ছিল রাশিয়া ইউক্রেন ওয়ারের কারণে, যেটার কারণে আমাদের হচ্ছে ফুয়েল অয়েলের যে কস্টিংটা সেটাও কিন্তু বেশি ছিল, যেগুলো কিন্তু মেইনলি আলটিমেটলি হচ্ছে কস্ট অফ গুডস সোলস বলেন বা অপারেটিং মানে আদার যে এক্সপেন্সেসগুলো আছে সেগুলোতে কিন্তু একটা ইম্প্যাক্ট রেখেছিল। যে আমরা যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর দিকে তাকাই, এই ইম্প্যাক্টের কারণে তাদের বটম লাইনেও কিন্তু হচ্ছে এটা একটা রিফ্লেকশন আমরা দেখেছিলাম, যে হচ্ছে তাদের আর্নিংগুলো আমরা যদি দেখি, স্টিল কোম্পানিগুলো দেখি, আমরা বড় একটা লস করেছিল, কারো প্রফিট কম ছিল। এই জায়গা থেকে কিন্তু এখন একটা রিকভারি ফেসে চলে আসে, যেহেতু হচ্ছে এই জায়গাটায় অনেকটাই রিকভার হয়ে গেছে অলমোস্ট। আর আমরা যদি দেখি যে মানে যারা ফুড ম্যানুফ্যাকচারার আছে বা এই ধরনের যেগুলো হচ্ছে নন ডিসক্রিশনারি প্রোডাক্ট, যেগুলো হচ্ছে মানুষ বাউন্ড টু যে হচ্ছে আমাকে কনজিউম করতে হবে, এই ধরনের প্রোডাক্টগুলোতে কিন্তু প্রাইসটা মানে এই যে কস্ট, হায়ার কস্টটা, এটা কিন্তু ডিস্ট্রিবিউশন করার একটা স্কোপ থাকে, যে প্রাইসের মধ্যে ক্রেতার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, যেটা চাপিয়ে দেওয়ার একটা স্কোপ থাকে। তো এটা কিন্তু আলটিমেটলি তাদের টার্নওভারটা বাড়াবে, যেটা যখন টার্নওভারে যখন এটা বেড়ে যাবে, আলটিমেটলি কিন্তু বটম লাইনও এটা একটা ইম্প্রুভমেন্ট থাকবে। সো ওভারঅল আমি যদি বলি, মানে আমি যদি ওভারঅল ইন্ডাস্ট্রি ধরেই বলি, ওভারঅল কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই আমরা জুলাই থেকে ডিসেম্বরে যেই ইম্প্যাক্টটা দেখছি, যে টোলটা তারা নিয়েছিল, সেটা কিন্তু জানুয়ারি থেকে মার্চ কোয়ার্টার অনেকটা ইজ হয়ে যাবে। সো আমি যদি বলি যে হচ্ছে এক্সপেকটেশন কি আনএক্সপেকটেশন, হ্যাঁ ওভারঅল আমরা হচ্ছে এক্সপেক্ট করতেছি যে আর্নিংটা ভালো রিকভার থাকবে এই কোয়ার্টারটাতে, জানুয়ারি টু মার্চ। আমরা যদি রিসেন্টলি এবার হচ্ছে এটা হচ্ছে আমরা যদি জুন ক্লোজিং যেই কোম্পানিগুলো সেগুলোর কথা বলি, ডিসেম্বর ক্লোজিং কোম্পানিগুলোর মধ্যে আমরা কিন্তু সোফার প্রায় 5-6টা ব্যাংকের অলরেডি আর্নিং ডিসেম্বর পর্যন্ত ডিসক্লোজ হয়েছে, মানে বোর্ড মিটিংয়ের আর্নিং আমরা দেখছি, তাদের কিন্তু আর্নিংগুলোতে গ্রোথ ছিল। যেহেতু হচ্ছে ডিভিডেন্ডের রেস্ট্রিকশন ছিল, ডিভিডেন্ডটা কিন্তু হচ্ছে মানে তাদের যে ক্যাপটা দেওয়া ছিল সেই ক্যাপ পর্যন্তই দিয়েছিল। বাট হচ্ছে তাদের আর্নিং যদি আমরা দেখি ওভারঅল ইয়ার ওভার ইয়ার তাদের আর্নিংয়ে কিন্তু পজিটিভই ছিল। কোয়ার্টার অন কোয়ার্টার যে আর্নিং, সেখানে গ্রোথ এক্সপেক্ট করছেন? হ্যাঁ ওভারঅল হচ্ছে গ্রোথ এক্সপেক্ট করতেছি আমাদের জানুয়ারি টু মার্চ কোয়ার্টারে। এর মধ্যে হচ্ছে যদি আউট পারফর্মার যদি আমরা চিন্তা করি, আমরা যদি দেখি আইটি কোম্পানিগুলো দেখি, আমরা কিন্তু রিসেন্টলি কিন্তু দেখতেছিলাম যে আইটি কোম্পানিগুলো কিন্তু ভালো করতেছিল, তাদের এই ট্রেন্ডটা কিন্তু কন্টিনিউয়েশনের পসিবিলিটিস আছে। কারণ আমাদের যে লিস্টেড আইটি কোম্পানিজগুলো আছে অলমোস্ট মোরলেস সবগুলোরই কিন্তু দেখবেন আপনি যে তাদের এক্সপানশনের কিছু নিউজ ছিল, তারা নতুন নতুন কন্ট্রাক্ট এগ্রিমেন্টে গিয়েছিল, গভর্নমেন্টের সাথে কিছু কন্ট্রাক্ট আছে, কোভিড পিরিয়ডে তাদের কিছু কন্ট্রাক্ট এগ্রিমেন্ট ছিল, যেগুলোর কারণে হচ্ছে তাদের আলটিমেটলি আর্নিংয়ে এটার একটা কিন্তু হচ্ছে আমরা রিফ্লেকশন দেখে আসছি সেই কোভিড থেকে, সেটা কিন্তু এখন পর্যন্ত কন্টিনিউ করতেছে। সো হোপফুলি এটা মানে এই কন্টিনিউয়েশনটা আমরা গোয়িং ফরওয়ার্ডও আমরা এক্সপেক্ট করতেছি যে থাকবে আইটি সেক্টরটা।
বিসাইডস দ্যাট যেগুলো হচ্ছে এই যে নন ডিসক্রিশনারি প্রোডাক্ট, যেগুলো আমরা যদি দেখি যে এফএমসিজিস যেগুলা, তাদের আর্নিংটা মোটামুটি ভালো থাকবে। যে গ্রোথটা আমরা কমোডিটিস প্রাইস যেহেতু হচ্ছে কমে আসছে, সো এটা ভালো থাকবে। এছাড়া আমরা যদি আরো ওভারঅল দেখি যে এখন কিন্তু হচ্ছে একটা মানে ঈদ সিজন, এই সিজনটা কিন্তু হচ্ছে ট্যানারির যেই কোম্পানিগুলো আছে তাদের আমাদের যেই হচ্ছে যেগুলো লিস্টেড যেই ট্যানারির সেক্টরের যেই ফুটওয়্যার যেই কোম্পানিগুলো, তাদের কিন্তু সেলসের একটা পিক টাইম হচ্ছে এটা। সো এই কোম্পানিগুলোরও আর্নিং ভালো থাকার কথা এই সময়টায়, আদার দেন অন্য কোনো যদি হচ্ছে তারা কোনো লস ইনকাম না করে বা অন্য কোনো ইস্যুস অ্যারাইজ না করে। এছাড়াও কিন্তু আমরা কিছু সারপ্রাইজিং আর্নিংয়ের আছে, আমরা যদি পার্টিকুলারলি মানে মেনশন করি, যেমন ইউনিক হোটেল, এর কিন্তু হচ্ছে একটা ওয়ান টাইম ইনকাম ছিল, যে হচ্ছে নিব্রাসের সাথে একটা পেমেন্টের ইস্যুস ছিল এই কোয়ার্টারে, পাওয়ার প্ল্যান্টের যে শেয়ার সেল করে যেই পেমেন্টটা ছিল, এটা যেহেতু হচ্ছে Q1-এ তারা হচ্ছে মানে বুক করতেছে, এই আর্নিংটা হচ্ছে আসতেছে, এরকম কিন্তু সারপ্রাইজ আর্নিং এর কারণে তাদের এখানে একটা ইম্প্যাক্ট আছে। আমরা যদি ইনটেকের কথা বলি, তাদের হচ্ছে যে ভোলা যেই গ্যাস ফিল্ডের কাজ ইন্ট্রাকো, তার কিন্তু একটা রিফ্লেকশন হচ্ছে Q1-এ থাকবে। সো আলটিমেটলি কিন্তু মানে যাদের হচ্ছে সারপ্রাইজ আর্নিং থাকতেছে সেটাও আসতেছে, আর্নিং এর কন্টিনিউশনও থাকতেছে, যাদের তাদেরটা থাকার কারণে তো তারা কাজ পাবে। সো কন্ট্রাক্ট এগ্রিমেন্টের শুরুর দিকে তো হচ্ছে একটা পেমেন্ট পাওয়ার কথা, সেই পেমেন্টের কারণে তাদের এখানে কিন্তু একটা পজিটিভ ভাইব থাকবে। সো ওভারঅল আমরা যদি বলি যে মানে জুলাই থেকে ডিসেম্বরে আমরা যেই রকম নেগেটিভ ভাইবটা ছিল সেটা রিকভার হবে আর কি জানুয়ারি টু মার্চ কোয়ার্টারটার দিকে যদি আমরা কম্পেয়ার টু যে 22 সালের যে জানুয়ারি টু মার্চ, এই 23 সালের জানুয়ারি টু মার্চ যদি কম্পেয়ার করেন, 22 সালের জানুয়ারি মার্চ থেকে 23 সালের জানুয়ারি মার্চ, হ্যাঁ মোটামুটি মোরলেস কাছাকাছি থাকবে। মানে জুলাই আমরা যদি এই কোয়ার্টারটা ডিসেম্বর থেকে যে ইমপ্রুভমেন্টটা আমরা এখানে যে গ্রোথটা এক্সপেক্ট করতেছি সেখান থেকে হয়তো বা কম থাকবে, বাট পজিটিভই থাকবে। কারণ হচ্ছে গত বছর জানুয়ারি টু মার্চে ভালো রিকভার ছিল, আমরা যেটা হচ্ছে কোভিডের পরবর্তী স্টেজে যেটা যেই কোম্পানিগুলো ফাস্টার রিকভার করতেছিল তারা ভালো করছিল। সো তারা কিন্তু গত বছরও মানে ভালো আর্নিং রিফ্লেকশন ছিল তাদের। আচ্ছা, আমরা কয়েকটা ব্যাংকের আর্নিংস দেখছি যে বেশ ভালো প্রফিট গ্রোথ আছে আর কি 22 সালে তারা দেখিয়েছে, এটা কেন হচ্ছে? মেইনলি তো হচ্ছে তাদের যাদের ট্রেজারি বিজনেসটা হচ্ছে ভালো, মানে এক্সপোজার যাদের ভালো ছিল এরা কিন্তু ভালো করতে পারছে, মানে মানি মার্কেটের থেকে কিন্তু হচ্ছে আর্নিংয়ের একটা স্কোপ ছিল। বিসাইডস দ্যাট আমরা যদি দেখি যে স্ক্যাম বেসড কিছু ব্যাংকের কারণে ডিপোজিট কিন্তু চ্যানেল হয়েছিল, যেগুলো গুড কর্পোরেট গভর্নমেন্ট ব্যাংকগুলো ছিল সেখানে কিন্তু হচ্ছে ডিপোজিট চ্যানেল হয়েছিল আলটিমেটলি, যে একটা মানে স্ক্যাম বেসড ব্যাংক থেকে যেগুলো হচ্ছে গুড গভর্নমেন্ট ব্যাংকের চেয়ে ভালো ব্যাংকগুলোতে মানুষের ডিপোজিট রাখার টেন্ডেন্সিটা বেড়ে গেছিল। এটার কারণে যেটা হয়েছে তাদের কিন্তু হচ্ছে ডিপোজিট অ্যাট্রাক্ট করার যে কস্টিংটা সেটা কমে আসছে। অন দ্য আদার হ্যান্ড তাদের কিন্তু হচ্ছে লেন্ডিং রেটটা যেহেতু হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ফিক্স করে দিছে, একটা জায়গায় ফিক্স ছিল, দ্যাটস ওয়াই কিন্তু তাদের স্প্রেডটা, যেটা আমরা তো ইউজুয়ালি আমাদের ব্যাংকগুলো স্প্রেড বেড বিজনেস করে, সো স্প্রেডটা কিন্তু হচ্ছে ওয়াইডেন হয় কম্পেয়ার টু হচ্ছে আদার পিআর ব্যাংকস। স্প্রেড হচ্ছে যে তাদের আপনার যে লেন্ডিং রেট আর ডিপোজিট রেটের যে ডিফারেন্সটা যেটা, সো এই ডিফারেন্সটা কিন্তু ওয়াইডেন হয় জাস্ট বিকজ যে হচ্ছে তারা মানে লেস কস্টলি ডিপোজিট অ্যাট্রাক্ট করতে পারছিল আদার ব্যাংকসগুলো থেকে। দ্যাটস ওয়াই যেটা হচ্ছে তাদের হচ্ছে মানে স্প্রেড থেকেও ইনকাম আসছিল, তারপর হচ্ছে এইখানে হচ্ছে এলসি পার্টিসিপেশনের কারণে যারা এলসি ডলার রেটে ইনকাম করেছিল সেইখানের কারণে আলটিমেটলি কিন্তু তাদের হচ্ছে আর্নিংটা হচ্ছে ইনট্যাক্ট ছিল। বিসাইডস দ্যাট প্রভিশন তো হচ্ছে কমে আসছে, প্রভিশনগুলো হচ্ছে যেটা হচ্ছে কোভিড পিরিয়ডের পরে যে প্রভিশনটা নিতে হয়েছিল সেটাও একটু ইজ হয়ে আসছে। সো আলটিমেটলি বটম লাইনে কিন্তু আমরা এটা রিফ্লেকশন দেখি যে রিসেন্টলি কয়েকটা ব্যাংকের অলরেডি আর্নিং চলে আসছে, আমরা কিন্তু দেখলাম যে প্রত্যেকটাই মোর অর লেস গ্রোথ ছিল। আচ্ছা, আপনি তো ব্যাংকিং সেক্টরে অ্যানালাইসিস করেন, আপনার যে প্রভিশনিং শর্টফল যে এখন পর্যন্ত সব আসেনি, এমনিতে প্রভিশনিং শর্টফল নিয়ে অনেক ব্যাংক চলছে, এরকম কিছু আপনি জানেন কিনা? এটা তো হচ্ছে মানে লিগেসি ইস্যু, অনেক আগে থেকেই চলে আসতেছে। এই বছর 22 সালের সিনারিওটা কি আর কি? 22 সালের সিনারিও মোর অর লেস ওই রেঞ্জেই আছে, যে 1 লাখ কোটি টাকার মতন হচ্ছে আমাদের যে প্রভিশন শর্টফল ছিল, আমার মনে হয় ওই রকমই থাকবে আলটিমেটলি। আমাদের তো নতুন 4th জেনারেশনের ব্যাংকগুলো অলরেডি মার্কেটে লিস্টেড হওয়া শুরু হয়েছে, আমাদের এই বাস্কেটটা কিন্তু বড় হয়েছে, লিস্টেড ব্যাংকসের যে বাস্কেটটা 30 থেকে এখন মনে হয় 34 হয়ে গেছে। সো হচ্ছে টোটাল অ্যামাউন্টটা মোর অর লেস ওই কাছাকাছি থাকবে, কারণ হচ্ছে বিজনেসগুলো তো রিজিউম করছে, তো আলটিমেটলি তাদের যে রিকভারিটা ফাস্ট এন্ড হচ্ছে। এপ্রিল টু জুন কোয়ার্টার এখন পর্যন্ত যে ম্যাক্রো ইকোনমিক যে সিনারিও,
এপ্রিল টু জুন কোয়ার্টার ব্যবসা কেমন যাবে লিস্টেড কোম্পানিগুলোর? অ্যাজ এ মানে এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন যে Right, সোফার যে definitely. জানুয়ারি টু মার্চ তো আমরা সোফার দেখলাম মানে অ্যাজ এক্সপেক্টেড ভালো ছিল মোটামুটি, মানে আমরা যেটা এক্সপেক্ট করছিলাম তার থেকে বেটার ছিল, মানে মাচ বেটার পারফর্মার দেন হচ্ছে আমাদের ইয়ে থেকে Expectation. এক্সপেকটেশন থেকে। এপ্রিল টু মার্চের দিকে এইখানে যদি হচ্ছে মানে এটা কিন্তু হচ্ছে পিক টাইম, যে আমরা যদি হচ্ছে লোডশেডিং এর যে ইস্যুটা থাকে, যে পাওয়ার যে শর্টেজটা এই April to সময়টা June. এপ্রিল টু জুন কোয়ার্টার, যদি হচ্ছে এই জিনিসটা মানে বেয়ন্ড মানে টলারেবল লিমিটের বাইরে না চলে যায়, দেন হচ্ছে আমাদের যে জানুয়ারি টু মার্চ কোয়ার্টারে যেরকম বিজনেস ছিল এপ্রিল টু জুনেও সেটা হয়তো বা কন্টিনিউশন থাকবে। বাট যদি আমরা পাওয়ার শর্টেজ বা এরকম কোনো ইস্যুস ফেস করি বা গ্লোবাল ম্যাক্রো ইকোনমিক সিনারিও চেঞ্জ হয় ড্রাস্টিক্যালি, সেক্ষেত্রে কিন্তু এটার একটা টোল থাকবে। বাট সোফার এক্সপেক্ট করা যাচ্ছে যে জানুয়ারি টু মার্চ কোয়ার্টারে যেটা ছিল এটা হয়তো বা কন্টিনিউ করবে, যে এপ্রিল। তো আমরা যদি আপনার এই যে আপনার ফিসকাল ইয়ারটা যদি টানি আর কি, যোগ করে 4 কোয়ার্টার, তখন আপনার এই যে 21-22 ফিসকাল আর 22-23 ফিসকাল কর্পোরেট আর্নিংস ইমপ্রুভ করবে না? কর্পোরেট আর্নিংস ইমপ্রুভ করার আমাদের এক্সপেকটেশন যেটা যে হচ্ছে কর্পোরেট আর্নিং এর গ্রো করবে। কারণ হচ্ছে আপনার আমরা যদি HY 1 ধরি, যে আপনি যে দুইটা ফিসকাল ইয়ার বললেন 21-22, 22-23, এখানে যদি ধরি প্রথম যে ফিসকাল ইয়ারটা 21-22 ক্ষেত্রে যেটা হয়েছে, ওইখানে কিন্তু একটা হচ্ছে লকডাউনের ইস্যু ছিল লাস্টের দিকে, 40-42 দিন। হ্যাঁ 40-42 দিনের, ওইটার কিন্তু একটা ইম্প্যাক্ট ছিল বিজনেসে। যেটা কিন্তু 22-23 যে ফিসকাল ইয়ারটা, এইখানেও বিজনেস স্লোডাউন ছিল, মানে বিজনেসে ওভারঅল ম্যাক্রো সিনারিওটা চেঞ্জ হওয়ার কারণে বা গ্লোবাল পার্সপেক্টিভ থেকে এইখানে হচ্ছে একটা ইম্প্যাক্ট ছিল। বাট কোভিডের একেবারে রেস্ট্রিকশনের লকডাউনের ওই সময়টা থেকে এইখানে কিন্তু বিজনেস বেটার ছিল। আর জানুয়ারি থেকে এই যে জুন পর্যন্ত সময়টা, এখানে কিন্তু হচ্ছে বিজনেসটা ট্রেমেন্ডাসলি ভালো করতেছে। সো ওভারঅল যদি আমি দুইটা ফিসকাল যোগ করি, যে ইম্প্যাক্টটা 21-22 থেকে 22-23 হচ্ছে বিজনেস গ্রোথ পটেনশিয়ালিটিটা বেশি। ডিসেম্বর পর্যন্ত দেখলাম কিছু কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালগুলো আপনার তারা সাফার করেছে বিকজ অফ দ্য হাই কস্ট ডলার অ্যান্ড আদার্স। তারপরে অটোমোবাইল সাফার করেছে। এদের উপর চাপটা কতটা কমবে নেক্সট এই যে সেকেন্ড হাফে? সেকেন্ড হাফে আপনি যদি হচ্ছে মানে সিমেন্ট, আমি কনস্ট্রাকশন যেহেতু বলছেন, কনস্ট্রাকশন তো আরেকটা হচ্ছে মানে কনস্টিটিউয়েন্টস হচ্ছে সিমেন্ট। সিমেন্টের ক্ষেত্রে আমি যদি সিমেন্টটাও এটার মধ্যে ইনক্লুড করি, আপনি কিন্তু সিমেন্টের কিন্তু এখন পিক সময়, মনসুনের আগে কিন্তু হচ্ছে সিমেন্টের সেলটা হচ্ছে মোর দেন হচ্ছে 50%-এর বেশি হচ্ছে এই কোয়ার্টারেই হয়। সো সিমেন্টও যদি আমি এটার মধ্যে ইনক্লুড করি, আমি তিনটা একসাথেই বলি, গভর্নমেন্টের প্রকিউরমেন্ট কস্ট কিন্তু রিসেন্টলি বাড়াইছে তারা 20-22%। সো এটা যখন বাড়ায়, মানে আপনি এখন দেখবেন যে হচ্ছে রিটেল মার্কেট হচ্ছে রডের পার টন হচ্ছে 1 লাখ টাকা ক্রস করে ফেলছে। সো প্রকিউরমেন্ট কস্টটা যখন বেড়ে যায়, এটা কিন্তু আলটিমেটলি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে কি এন্ড ইউজার বা কনজিউমারদের কাছে। তো তখন হচ্ছে টপ লাইনে টার্নওভারে যে গ্রোথটা থাকবে, সেটা রিফ্লেকশনটা কিন্তু আলটিমেটলি বটম লাইনে চলে আসবে। আলটিমেটলি দেখা যাচ্ছে যেটা যে সিমেন্ট বলেন, স্টিল বলেন বা হচ্ছে এই ধরনের যে গুডসগুলো আছে, এদের হচ্ছে গভর্নমেন্ট প্রকিউরমেন্ট কস্ট বাড়ানোর কারণে এটা কিন্তু হচ্ছে একটা রিটেল প্রাইস সেট করার জন্য একটা প্যারামিটার সেট করে দিল, এটার উপরেই হয়তো বা রিটেল প্রাইসটা সেট হবে। তো আলটিমেটলি এটার কারণে তাদের টার্নওভারটা বেড়ে যাবে, টার্নওভার বেড়ে গেলে তাদের হচ্ছে আর্নিংও আমরা এটার হয়তো রিফ্লেকশন দেখব। তো মোটামুটি রেহান ভাই ভালোই তো একটা চিত্র, যতটা ভয় আমরা পাচ্ছিলাম বা ফার্স্ট হাফে দেখছিলাম তার চাইতে ইমপ্রুভ করেছে। কিন্তু আপনার এই যে ডিএসই এক্স যেটা বা ওভারঅল স্টক মার্কেট, তার রিফ্লেকশন কিন্তু খুব বেশি নাই। রিসেন্টলি কিছু লো ক্যাপ স্টক আপনার মুভ করছে, লার্জ ক্যাপ মিড ক্যাপ মোটামুটি সবই খুব আপনার ডিপ্রেসড অবস্থায় আছে আর কি। কেন এরকমটা হচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে মানে আমরা যদি মানে স্টক প্রাইস রিফ্লেক্টস অল নেসেসারি ইনফরমেশনস, মানে উই নো দ্যাট, বাট হচ্ছে এটা হচ্ছে ফ্রি ইকোনমিতে। আপনি যখন ইকোনমিতে ডিমান্ড সাপ্লাইকে প্রপারলি ইন্টারাকশন করতে দিবেন, ইকুইলিব্রিয়াম পয়েন্ট সেট করতে দিবেন, তখন হচ্ছে আপনি এই যে আর্নিংয়ের রিফ্লেকশনটা স্টক প্রাইসে পাবেন। বাট আমরা যদি হচ্ছে আমাদের দুইটা মানে মানি মার্কেটের দিকেও তাকাই, আমরা যদি আমাদের ফিসকাল মার্কেটের দিকেও তাকাই বা মানে ক্যাপিটাল মার্কেটের দিকেও তাকাই, মানি মার্কেটে কিন্তু হচ্ছে আমাদের লেন্ডিং রেটে ক্যাপ আছে। মানে যখন একটা এরকম ইন্টারভেনশন থাকে, বা আমরা যদি ক্যাপিটাল মার্কেটের দিকেও তাকাই, ক্যাপিটাল মার্কেটে একটা ফ্লোর প্রাইস আছে। সো এটার কারণে আমার স্টকটা যতটুকু মানে যেটা হচ্ছে জাস্টিফাইড প্রাইস হওয়া উচিত, সেটাকে আপনি ইন্টারভেন করতেছেন। সো যখন এটা ইন্টারভেনশনটা থাকে, এই ইন্টারভেনশনের ক্ষেত্রে ফ্রি ইকোনমিটা আসলে ওয়ার্ক করে না। তো ফ্রি ইকোনমিটা যখন ওয়ার্ক করে না, আমি যদি ক্যাপিটাল মার্কেটের পার্সপেক্টিভ থেকে বলি, তখন মানুষ হচ্ছে স্পেকুলেটিভ যে স্টকগুলো আছে বা ইস্যুসগুলো আছে সেদিকে মুভ করে।
আমরা কিন্তু রিসেন্টলি এই ট্রেন্ডটাই দেখছি যে হচ্ছে Exactly. যেই স্টকগুলোতে আমার মানে যেহেতু হচ্ছে ফ্লোর প্রাইসে অনেকগুলো স্টকই হয়তোবা তার যে মানে যেটা রেশনাল প্রাইস হওয়া উচিত সেইখানে হয়তোবা রিচ করতে পারে নাই, দ্যাটস ওয়াই মানুষ রিলাক্টেন্ট টু ইনভেস্ট অন দোজ স্টকস। দ্যাটস ওয়াই তারা কি করতেছে, যে স্টকগুলোতে লিকুইডিটি আছে সেই স্পেকুলেটিভ স্টকগুলোতেই পার্টিসিপেট করতেছে, যেটার কারণেই কিন্তু হচ্ছে আমরা দেখতেছি যে আর্নিংয়ের আসলে মানে আর্নিং ভালো মানেই যে হচ্ছে স্টক প্রাইসে সেটা রিফ্লেকশন থাকবে সেই রকম মানি ফ্লো হচ্ছে যে যে শেয়ারগুলোতে সবাই শেয়ারগুলোতে সেটার সেটার পিছনে পিছনেই দৌড়াচ্ছে। Got it. কিন্তু এর মাঝখানেই আপনি আপনার সবচেয়ে ভালো যে জিনিসটা আমরা ইয়ে করি, অ্যাপ্রিসিয়েট করি, যে আপনি প্রচুর কোম্পানি অ্যানালাইসিস করেন, যেটা আমরা দেখি লিমিটেড যে আপনার হাতে গোনা কয়েকটা ব্লু চিপ কোম্পানির মধ্যে লিমিটেড থাকে সাধারণত আপনাদের কমিউনিটির লোকজন। তো ছোট কোম্পানি, মাঝারি কোম্পানি, বড় কোম্পানি, এর মধ্যে আপনি এক্সট্রাঅর্ডিনারি আপনার গ্রোথ পটেনশিয়াল দেখছেন এরকম কিছু, বা আর্নিংস পটেনশিয়াল দেখছেন, যদি আমাদের সাথে শেয়ার করেন। আর্নিং পটেনশিয়াল মানে এটা তো বললাম যে আইটি সেক্টরের কোম্পানিগুলো আমরা যদি দেখি যে আর্নিং তারা হচ্ছে সোফার ভালো দিয়ে আসছে। প্রত্যেকটা আইটি কোম্পানি আপনি যদি হচ্ছে দেখেন তাদের রিসেন্ট হচ্ছে পিএসআইগুলো দেখেন, তারা কিন্তু যেমন আমি যদি জেনেক্সিলের কথা বলি, সে কিন্তু হচ্ছে এনবিআর এর সাথে একটা বড় একটা এগ্রিমেন্টে গেছে। আমরা নেট যদি দেখি, আমরা নেট হচ্ছে তাদের একটা ইউনিট সেল করে সেটা হচ্ছে তার আরেকটা এক্সপানশনে ইনভেস্ট করে। আমরা টেকও যদি দেখি, সেও কিন্তু হচ্ছে এরকম একটা তাদের হচ্ছে তারা ইউজুয়ালি যেগুলো হচ্ছে এনবিএফআই বা ব্যাংকসগুলোকে তারা ফ্যাসিলিটেট করে, ওই এটিএমগুলোতে হচ্ছে ট্রানজ্যাকশন ফ্যাসিলিটেট করে। সো যেহেতু হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেটটা বড় হচ্ছে, তাদের এই মানে বিজনেসের কিন্তু পটেনশিয়ালিটিটা বাড়তেছে। আমরা যদি বিডিকম দেখি, তারা কিন্তু হচ্ছে ইন্টারনেট সলিউশন প্রোভাইডার হিসেবে কাজ করতেছে। সো আলটিমেটলি সবগুলা সার্ভিসই কিন্তু হচ্ছে মানে গ্রোথ পটেনশিয়ালিটি আছে। সো কনসিডারিং দোজ, এবং হচ্ছে আপনার বিজনেস অপারেশন মানে প্রসেস অপারেশন যেটা বিপিও আমরা বলি, এটা কিন্তু হচ্ছে আউটসোর্স করে তারা ডলার ইনকাম করতেছে। আমরা কিন্তু ডলারের কনভার্সন রেটটাও যদি দেখি, এখন কিন্তু অ্যাট্রাকটিভ একটা রেটে কনভার্সন হচ্ছে। সো আলটিমেটলি এই সেক্টরের যেই কোম্পানিগুলো, এদের কিন্তু হচ্ছে আর্নিংটা মানে যে গ্রোথ পটেনশিয়ালিটি আছে সেটা গ্রো করতে থাকবে। আমরা যদি লো পেডের কিছু কোম্পানিগুলো দেখি, লো পেডেরও কিছু কোম্পানির কিন্তু হচ্ছে মানে ভালো কিছু নিউজ ছিল, এক্সপানশনারি নিউজ ছিল, কিছু হচ্ছে নতুন করে বিজনেস সেগমেন্টে এন্ট্রি করে, এই কোম্পানিগুলোও কিন্তু হচ্ছে ভালো করছে। আমরা যদি দেখি যে অলিম্পিকের কথাই যদি আমি বলি, অলিম্পিকও কিন্তু হচ্ছে তাদের যেই টার্ন ওভারটা ইনটেক রেখে তাদের কিন্তু হচ্ছে কস্ট সিগনিফিকেন্টলি বাড়ছে, যেহেতু চিনি মানে তাদের যে কমোডিটি যেগুলো আর কি ইনগ্রেডিয়েন্টস, যেগুলো প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের কিন্তু প্রাইস সিগনিফিকেন্টলি হাইক হয়। এই হাইক হওয়াটার কারণে তারা কিন্তু হচ্ছে তাদের যে এসকিউ মানে এন্ড ইউজারের জন্য যে প্রাইসটা, তারা কিন্তু সেটা সেট করছে এমনভাবে যেটা যাতে করে হচ্ছে এন্ড ইউজারের উপর বার্ডেনটা ক্রিয়েট না হয়। মানে সাপোজ হচ্ছে আগে যে প্রোডাক্টটা 100 গ্রাম 5 টাকা বিক্রি করতো, তারা সেটা এখন 80 গ্রাম 5 টাকায় সেল করতেছে। মানে আপনার পারচেজিং পাওয়ারটাকে ইনট্যাক্ট রেখে তারা কিন্তু হচ্ছে কস্টটা ডিস্ট্রিবিউশন করে দিছে। অ্যাজ এ রেজাল্ট কী হয়েছে, তাদের কিন্তু হচ্ছে আর্নিং আমরা কিন্তু দেখতেছি গ্রো করতেছে। আমরা এরকমভাবে হচ্ছে যদি মানে যেগুলো কোম্পানিগুলা মোটামুটি রিসেন্টলি ভালো করতেছিল, তাদের যে হচ্ছে গ্রোথ পটেনশিয়ালিটি, এটা কিন্তু হচ্ছে মোটামুটি আপকামিং যে 2-3 কোয়ার্টার আছে, আমরা এক্সপেক্ট করতেছি এগুলো কিন্তু কন্টিনিউশন থাকবে। যারা ভালো করেছে এই সংকটের সময় তারা কন্টিনিউ করবে, আর সংকটের সময় খারাপ করেছিল এখন সিগনিফিকেন্টলি ঘুরে দাঁড়াবে এরকম কোনো রিকভারি ফেসে আছে, যে স্টিল ইন্ডাস্ট্রিগুলো এগুলো রিকভার করবে, গোয়িং ফরওয়ার্ড ওরা রিকভার করার স্কোপ আছে। সিমেন্টগুলোর আর্নিং আমরা দেখছি যে গত কোয়ার্টারে খুব বাজে ছিল, যে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এদের আর্নিংগুলো কিন্তু কম ছিল। এরা কিন্তু হচ্ছে এই সময়টাই, যে এখন জানুয়ারি টু মার্চ বা জুলাই বা এপ্রিল থেকে জুন, এদিকে এসে কিন্তু রিকভার করার জায়গা আছে, স্কোপ আছে। তো এরা কিন্তু ঘুরে দাঁড়াতে পারে। ওকে, আপনার কিছু ভালো স্টক পিকিং, আপনার ইনভেস্টমেন্ট স্টাইল কি? আপনি শর্ট টার্ম ট্রেড করেন অর বাই এন্ড হোল্ড লং টার্ম? হচ্ছে মানে পোর্টফোলিওর ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের কথা বলেন, যে হচ্ছে আপনি রিটার্ন অপটিমাইজার কথা বলেন, আপনি কিন্তু একেবারে পিওর ব্লু চিপ স্টক যদি শুধু হচ্ছে হোল্ড করে বসে থাকেন, আপনার হয়তো বা হচ্ছে পোর্টফোলিও সাইজ বড় হবে, বাট হচ্ছে মানে রিটার্ন যে মানে ম্যাক্সিমাম রিটার্ন, এটা কিন্তু জেনারেট করা পসিবল হয় না। মানে আমি ইউজুয়ালি যেটা ফলো করি, যে কিছু একেবারে হচ্ছে ট্রেডিং স্টকেও থাকি, পোর্টফোলিওর নট সিগনিফিকেন্ট পার্ট, যাতে হচ্ছে মানে আমি রিটার্নটাকে ম্যাক্সিমাইজ করা পসিবল হয়। আর কিছু পোর্শন একেবারে মানে যেটা হচ্ছে আমার নট নেসেসারিলি যে হচ্ছে আমার যখন লাগবে আমি উইথড্র করবো, ওই রকম পোর্শনটা আমি ফিক্সডের মতন রেখে দিই, যেগুলো একেবারে ব্লু চিপ স্টক, যেগুলো হচ্ছে আমার
ক্যাপটা ম্যাক্সিমাইজ করে এরকম কিছু ইনভেস্টমেন্টে রেখে দিই। তো আমার ইনভেস্টমেন্ট স্টাইলটা হচ্ছে এরকম যে কিছু ট্রেডিং স্টকেও থাকি, কিছু ইনভেস্টিং স্টকেও থাকি। বাট ট্রেডিং স্টকে লেস সিগনিফিকেন্ট পোর্শন, লাইক হয়তো বা 20% বা 30% পোর্শন আমার ট্রেডিং স্টকে আছে, বাকি পোর্শনটা আমি হচ্ছে ইনভেস্টিং স্টকে ইনভেস্ট করে রাখি, যেগুলো ব্লু চিপ স্টক, ডিভিডেন্টের জন্য আর কি। টপ 3 or top 5 ইনভেস্টমেন্ট ডিসিশন? রিসেন্টলি যদি ইনভেস্টমেন্ট ডিসিশনের কথা বলি, যে গত বছর যে লো পেইড আপগুলার যখন হচ্ছে পেইড আপ 30 crore টাকা করার একটা মানে ইস্যুস ছিল, ওই সময়টায় হচ্ছে আমি তখন যে কোম্পানিগুলো বোনাস ডিভিডেন্ড ডিক্লেয়ার করার মতো ক্যাপাসিটি আছে বা রিটার্ন আর্নিংস যাদের পজিটিভ ছিল, অ্যাকচুয়ালি নট অল কোম্পানিজ বিলো 30 crore, যাদের হচ্ছে রিটার্ন আর্নিংস পজিটিভ ছিল, এরকম থেকে আমি কিছু কোম্পানি পিক করি। তার মধ্যে থেকে হচ্ছে মানে জেমিনি ওয়াজ আউট পারফর্মড, মানে রিসেন্টলি হচ্ছে অল অন এ সাডেন স্টিল রানিং দ্য শো, মানে এটা আনএক্সপেক্টেড। যদিও হচ্ছে মানে আমার এক্সপেকটেশন ছিল আরো পরে, সে কিন্তু 30% জাস্ট বোনাস ডিভিডেন্ড করছে, এখনো ইয়েট টু রেজ ইটস ক্যাপিটাল টু 30 crore টাকা, বাট স্টিল মানে এটা অল অন এ সাডেন হচ্ছে এটার আমরা দেখলাম যে হচ্ছে প্রাইসে একটা র্যালি চলে আসে। এটা একটা ভালো পিক যদি আমি বলতে চাই ছিল। আমি হচ্ছে 2018-19 দিকে মারিকো আমি কিনি, এটা হচ্ছে ইনভেস্টিং পারপাজের জন্য আমি অল্প অল্প করে মারিকো শেয়ার কিনতাম, তখন হচ্ছে 900-1000 এই রেঞ্জে ছিল, অ্যান্ড টিল নাও আমি এটা হোল্ড করতেছি, এবং মানে ইটস ডিভিডেন্ড পে আউট ইজ বিয়ন্ড 100%। প্রতি বছর আমি একটা মোটামুটি ভালো পরিমাণে ইন্টারিম ডিভিডেন্ড দিচ্ছে প্রতি কোয়ার্টারই অলমোস্ট। সো এটা একটা ভালো পিক, মানে আমার ইনভেস্টমেন্ট এখন হচ্ছে কস্টিং অনেক মানে বিলো দেন দ্য মার্কেট প্রাইস, যদিও এখনো মার্কেট প্রাইসে ট্রেড হচ্ছে না, বাট মানে এটাও একটা হচ্ছে মানে এখানে একটা ভালো একটা সিগনিফিকেন্ট রিটার্ন জেনারেট হয়। প্রতি বছরই আপনার কস্ট প্রাইস কমছে, মানে স্টক ডিভিডেন্ড তো ডিক্লেয়ার করতেছে না, ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। আমার হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড অ্যাডজাস্ট করলে হচ্ছে প্রাইসটা আসলে আলটিমেটলি কমে আসতেছে। এটা একটা ভালো পিক ছিল। এই তো, আর এর বাইরেও হচ্ছে 2-3টা ট্রেডিং স্টকে মোটামুটি র্যালির সাথে পার্টিসিপেট করেছিলাম, ওইখানে কিছু রিটার্ন। আর এবার ওয়াস্ট 3 বলেন। ওটস 3 যদি বলি যে কর্পোরেট গভর্নেন্স ভালো দেখে কিছু ফিনান্সিয়াল সেক্টরে হচ্ছে পার্টিসিপেট করেছিলাম। ওটস 3 বলবো না যে ওটস 3 ডিসিশন, এটা হয়তো বা হচ্ছে আমার ডিসিশনের টাইমিংটা রং থাকতে পারে, বাট স্টিল মানে এখন আমি হোপফুল যে এরা রিকভার করেই ফেলবে। সো ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে গুড গভর্নড হয়তো বা 1-2টা ব্যাংক কিনেছিলাম যখন কিনেছিলাম, তো ওগুলাতে হচ্ছে মার্কেট যেটা আপনার অ্যাপ্রিশিয়েট করে না আর কি। হ্যাঁ, মার্কেট অ্যাপ্রিশিয়েট করে নাই, দ্যাটস ওয়াই হচ্ছে ওইখান থেকে ভালো একটা ইয়েতে চলে আসছে। বাট দে আর গুড ডিভিডেন্ড পেইং ব্যাংকস বা ফাইন্যান্সিয়াল কোম্পানিজ। সো আলটিমেটলি হচ্ছে আমার কস্টটা কিন্তু একটা সময় গিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো আমি বলবো না যে এটা ওর্স ডিসিশন, এটা হয়তো হচ্ছে হোল্ডিং করতে হবে, হোল্ড করলে এটা মানে ভালো করে আসবে। এখন আপনারা তো প্রচুর হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালদেরকে রিসার্চ সাপোর্ট দিয়ে থাকেন, তাদের এখন ইনভেস্টমেন্ট অ্যাটিটিউড কি, বা মার্কেটে ফান্ড ফ্লো তাদের কাছ থেকে আসার পসিবিলিটি কেমন দেখেন? আসলে বাবু ভাই মানে এটা তো হচ্ছে আপনি সামনে তো হচ্ছে ইলেকশন ইয়ার, সো এভরিওয়ান কিন্তু একটা মানে এই ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশনের ক্ষেত্রে তারা কিন্তু হচ্ছে একটু কশনারি মেজার নিয়ে থাকে ইউজুয়ালি। আমরা যদি প্রিভিয়াস ইয়ার মানে ইলেকশন ইয়ারগুলোতেও যদি দেখি, তো হচ্ছে এই হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল বলেন বা হচ্ছে জেনারেল ইনভেস্টর বলেন, তারা কিন্তু একটু সাইডলাইন অ্যাপ্রোচটা হচ্ছে প্রিফার করে এই সময়টায়। সো মোর অর লেস আপনি যদি দেখেন মার্কেটের টার্নওভারেও যদি দেখেন, ওই রকম কিন্তু রিফ্লেকশন নাই যে হচ্ছে খুব বেশি লিকুইডিটি আছে বা খুব বেশি মানি ফ্লো আছে। মানে তারা মোস্টলি হচ্ছে সাইড লাইন অ্যাপ্রোচটাই হচ্ছে প্রিফার করতেছে এই টাইমটায়, রেদার দেন হচ্ছে ইনজেক্টিং ফান্ড অ্যান্ড হচ্ছে মানে তারা হচ্ছে ফান্ড পুল করতেছে এমন কিন্তু না, তারা মোরলেস হচ্ছে সাইড লাইনই হচ্ছে বসে আছে। আপনার একক ডিসিশনে একটা পোর্টফোলিও চলবে 100 কোটি টাকার ফ্রেশ ফান্ড, আপনি কিভাবে এটাকে ইউটিলাইজ করবেন? এটাকে ইউটিলাইজ করার মানে ক্যাপিটাল মার্কেট আপনি যদি হচ্ছে অন্য আদার আমার যত ইনভেস্টমেন্ট অপরচুনিটিস আছে আপনি যদি হচ্ছে কম্পেয়ার করেন ক্যাপিটাল মার্কেটের রিটার্ন, আপনি যদি ডিএসইএক্স রিটার্নই যদি কনসিডার করেন যে হচ্ছে গত 5 বছরে ডিএসইএক্স এর সিএজিআর রিটার্ন নেন, আর হচ্ছে অন্য যে কোনো আদার ফিক্সড ইনকাম সিকিউরিটিজ বলেন বা অন্য কোনো সিকিউরিটিজের রিটার্ন বলেন, এটা কিন্তু হচ্ছে বিট করবে ডেফিনেটলি। সো 100 কোটি টাকার ফান্ড হোক আর সেটা হচ্ছে 5 লাখ টাকার ফান্ড হোক, মানে আপনি যদি হচ্ছে মার্কেটে প্রুডেন্টলি আপনার ডিসিশনটা নিতে পারেন, আপনি যদি র্যাশনাল ইনভেস্টর হন, ডেফিনেটলি মার্কেট থেকে মানে একটা ভালো রিটার্ন পটেনশিয়ালের জায়গা, অ্যান্ড স্টিল এটা একটা আনট্যাপড মার্কেট। আপনি সিম্পলি ডিভিডেন্ড ইলগুলো খেয়াল করেন, আমাদের যে ফাইন্যান্সিয়াল সার্ভিসে মানে ব্যাঙ্কগুলো ডিভিডেন্ড ইল দেখেন,
তাদের কিন্তু এফডিআর এর রেট থেকে ব্যাংকগুলোর হচ্ছে আপনার ডিভিডেন্ড ইল্ড বেশি। সো আপনি কেন হচ্ছে ব্যাংকের এফডিআর না করে আপনি কেন হচ্ছে শেয়ারটা কিনতেছেন না? শেয়ার কিনলে তো আপনি এর থেকে মাচ বেটার রিটার্ন নিতে পারতেছেন। ফান্ডের অ্যালোকেশনটা ডেফিনেটলি মানে এখন যেহেতু হচ্ছে যে ফ্লোর প্রাইসের কারণে আমি হয়তো বা চাইলেই মানে আমার যখন ফান্ডটা লিকুইড করা দরকার বা আমার একটা ইমার্জেন্সি আমি ফান্ডটা লিকুইড করতে পারতেছি না। সো এই ক্ষেত্রে সবসময় আমি প্রিফার করব যেটা যে আমার যে পোর্টফোলিও সাইজ তার 50% আমি অলওয়েজ ক্যাশ হোল্ড করব। যে আমার যে কোনো একটা ইমার্জেন্সি অ্যারাইজ করলে আমি সেটা টেক করতে পারি, অথবা আমি একটা গুড অপরচুনিটি পেলাম সেটাতে আমি ফান্ডটা হচ্ছে যাতে চ্যানেল করতে পারি। এটার কারণে হচ্ছে আমি 50% প্রিফার করব যে ক্যাশ হোল্ড করা। বাকি যে 50% আছে তার মধ্যে হচ্ছে আমি কিছু হচ্ছে ডিভিডেন্ড, গুড ডিভিডেন্ড পেইং কোম্পানি হতে পারে, সেটা আমার বাকি 50%-এর 25 মানে 50% হচ্ছে আমি ওই ধরনের কোম্পানিগুলো হোল্ড করবো যেটা হচ্ছে আমার কন্টিনিউয়াস মানে রিটার্ন জেনারেট করবে, ডিভিডেন্ড আসতে থাকবে, আমার কস্ট অফ ফান্ড উঠে আসবে আলটিমেটলি এখান থেকে। বাকি 25% আমি রানিং স্টকে ইনভেস্ট করবো। এভাবে হচ্ছে আমি ফান্ডটা মানে টোটাল পোর্টফোলিওটা অ্যালোকেট করে মানে এইভাবেই হচ্ছে আমি রিটার্নটা জেনারেট করার জন্য ট্রাই করবো আর কি, যাতে আমার কোনো অপরচুনিটিটা মিস না হয়। সপ্তাহে আমাদের একজন দর্শক বলেছেন যে 100 কোটি টাকার বাইরেও 2 লাখ 3 লাখ টাকা যারা ইনভেস্ট করতে চায় তাদের জন্য পরামর্শ কি হবে? দেখেন 2 লাখ 3 লাখ টাকার যে ফান্ড সাইজটা আছে, এই ফান্ডের আমার আদার ইনভেস্টমেন্ট বলতে সে কিন্তু এফডিআরই করতে পারবে 6% রিটার্ন বা 7% অ্যাট বেস্ট। 7% মিনস হচ্ছে আপনার মানে আমি যদি হচ্ছে এটা একটা প্রপারলি মানে আমি যদি মানে সে যদি হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেটের নলেজ পিপল হয়, সে হচ্ছে কিন্তু হচ্ছে ভালো একটা কোম্পানি যখন হচ্ছে মানে কোম্পানির হচ্ছে আপ অ্যান্ড ডাউন প্রাইস দেখেও কিন্তু হচ্ছে সে ইনভেস্ট করতে পারে। আমরা কিন্তু দেখি যে কিছু কোম্পানি পার্টিকুলার একটা রেঞ্জের মধ্যেই হচ্ছে বাই সেল হচ্ছে, ম্যাচিউর ডেতেই কিন্তু হচ্ছে আপনার যে অপরচুনিটি কস্ট 1% 2% রিটার্ন জেনারেট করা পসিবল কিছু ট্রেডিং স্টকে ইনভেস্ট করেও। বাট সে যদি ওই ধরনের রিস্ক মানে টেকিং পিপল নাও হয়, সে কিন্তু হচ্ছে গুড ডিভিডেন্ড পেইং কোম্পানিগুলোতে ইনভেস্ট করে ওইখান থেকে হচ্ছে ডিভিডেন্ড নিতে পারে। বিসাইডস আমাদের মিউচুয়াল ফান্ড আমি সবগুলো মিউচুয়াল ফান্ড না, কিছু তো রিসেন্টলি আমরা স্কেমও দেখছি কিছু মিউচুয়াল ফান্ডে, বাট কিছু মিউচুয়াল ফান্ডও কিন্তু ওপেনের মিউচুয়াল ফান্ডগুলো আছে, ক্লোজের মিউচুয়াল ফান্ড তো ক্যাপিটাল মার্কেট থেকে ইনভেস্ট করে, ওপেনের মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু ভালো রিটার্ন দিচ্ছে। সো ওই ধরনের ভালো অ্যাসেট ম্যানেজার পিক করে সেখানে ইনভেস্ট করলেও কিন্তু সে মানে তার যে ফান্ডের কস্টটা অপরচুনিটি কস্টটা কিন্তু মানে আর্ন করা পসিবল। আসলে আমরা এই ছোটো ফান্ডগুলোতে তারা মানে খুব শর্টকাট ইনভেস্টমেন্ট মেথড ফলো করতে গিয়ে তারা হচ্ছে আলটিমেটলি লসটা করে। তারা যদি হচ্ছে গ্রিডিনেসটা মানে কন্ট্রোল করে যে আমার আসলে রেশনাল রিটার্ন কতটুকু জেনারেট করা পসিবল, ফান্ড সাইজ যাই হোক অতটুকুর মধ্যেই ক্লাইন্ট থাকে, এখান থেকে কিন্তু হচ্ছে ছোট ফান্ড হোক বড় ফান্ড হোক ভালো আর্ন করা পসিবল, আচ্ছা, রিটার্ন করা পসিবল। আপনার দৃষ্টিতে সবচেয়ে আন্ডার ভ্যালুড 10টা স্টক? গুড গভর্ন কিছু ব্যাংক আছে, এগুলো এখন আন্ডার ভ্যালুড। আপনার ডিভিডেন্ড ইল্ড যাদের হচ্ছে প্রায় 7-8%, সেগুলো হচ্ছে ফেস ভ্যালু থেকে 4-5 টাকা উপরে ট্রেড হচ্ছে। যদি নাম বলেন। আপনার মার্কেন্টাইল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ব্যাংক, সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, ইবিএল, এদের কিন্তু হচ্ছে মানে গুড ডিভিডেন্ড পেইং কোম্পানি। এর মধ্যে অলরেডি ইবিএল এর ডিক্লারেশন মনে হয় অলরেডি চলে আসছে গতকালকে, বাকিগুলো এখনো ইয়েট টু কাম। যেহেতু হচ্ছে ডিভিডেন্ডের ক্যাপ দেওয়া আছে, তারা কিন্তু ম্যাক্সিমাম মানে আপনারা যদি হিস্ট্রিক্যাল ডিভিডেন্ড দেখেন কোভিডের আগে এরা কিন্তু 35% পর্যন্ত ডিভিডেন্ড দিচ্ছে এই কোম্পানিগুলো, কোনো মানে 20%-এর নিচে কোনোটা দেয় নাই। কারেন্ট প্রাইসে হচ্ছে ডিভিডেন্ড ইল্ড কিন্তু অলমোস্ট 7-8%-এর উপরে চলে আসতেছে। অ্যান্ড হচ্ছে দেয়ার মানে কর্পোরেট গভর্নেন্স তাদের ভালো। সো এগুলা এইখানে হচ্ছে একটা সময় গিয়ে মানি মার্কেটটা যখন একটু ইজ হয়ে আসবে, আপনি যদি দেখেন যে অলরেডি কিন্তু বলা হচ্ছে যে লেন্ডিং রেটের ক্যাপটা উইথড্র করা হবে, হয়তো বা জুলাই দিকে সেটা 12%-এ সেট করা হবে। এখন কিন্তু কস্ট মানে ডিপোজিটের কস্টটা কিন্তু অলমোস্ট 6%-এর কাছাকাছি স্টেবিলাইজ হয়ে গেছে। সো যদি লেন্ডিং রেটের ক্যাপটা আপওয়ার্ড মানে ইনক্রিজ হয় মানে আপওয়ার্ড সেট হয়, এখানে কিন্তু হচ্ছে স্প্রেড বেড়ে যাবে আলটিমেটলি। সো তখন বলতে যাচ্ছেন ডিভিডেন্ড ইল্ড ইটসেলফ এনাফ ফর দ্য কস্ট অফ জাস্টিফিকেশন অফ দ্য ব্যাংক ইনভেস্টমেন্ট, ব্যাংক সেক্টর ইনভেস্টমেন্ট। আর ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের মানে এখনো ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের জায়গা আছে, যে হয়তোবা আমরা গত 2 বছরও দেখলাম যে ব্যাংকিং সেক্টরে কিন্তু মানে অনেক দিন ধরে ব্যাংকিং সেক্টরে র্যালি হয় না, 2017-এর পরের থেকেই মানে এটা এইভাবে ডাউনবিট হয়ে আছে। বাট যখন হচ্ছে লেন্ডিং রেটটা আপওয়ার্ড একটা শিফট হবে, তখন কিন্তু দেখবেন যে ব্যাংকগুলার আর্নিং অটোমেটিক্যালি বেড়ে যাবে। প্রভিশন রিকোয়ারমেন্ট বা প্রভিশনিং এর ইস্যুজ এখনো অ্যাসেট কোয়ালিটি নিয়ে মানুষের কনফিডেন্স কম, বাট স্টিল মানে এখানে স্কোপ আছে। হয়তো বা ইন ফিউচারে আমরা কিন্তু দেখেছি যে আমরা যদি দেখেন যে বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যাংক কিন্তু হচ্ছে মানে আমরা যদি হচ্ছে স্ক্যাম বেসড যে ফার্মার ব্যাংকের কথা বলি, বা এটা কিন্তু লিকুইডিশনে যায় নাই, গভর্নমেন্ট কিন্তু সামহাও একে ফ্যাসিলিটেট করে রাখছে। সো মানি মানে ব্যাংকগুলো আবার ডিপোজিট যাদের আটকেছে তাদের আবার একটু বিপদ।
হ্যাঁ সেটা আর আদার দেন ব্যাংক, যদি ইউ ক্যান নেম সাম আন্ডারভ্যালুড স্টকস। আদার দেন ব্যাংকস এর মধ্যে এমএনসিস গুলাও তো ব্যাডবিসি গুড ডিভিডেন্ড পেইং কোম্পানি দেখতে পারেন, মারিকো আন্ডারভ্যালুড, স্টিল ইটস আন্ডারভ্যালুড। আমাদের যত মানে যত দিন যাবে আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়তেছে, পার ক্যাপিটা ইনকাম বাড়ার সাথে সাথে যে এফএমসিজির কনজাম্পশনগুলো বাড়বে, এবং মারিকো কিন্তু হচ্ছে অনেকগুলো এক্সপেনশনারি পলিসি, মানে তাদের এক্সপেনশনারি কিন্তু হচ্ছে ইনিশিয়েটিভ ছিল রিসেন্টলি, তাদের কিন্তু হচ্ছে প্রোডাক্ট লাইনও বাড়াইছে। সো হচ্ছে এবং তারা কিন্তু হচ্ছে 100% পে আউট কোম্পানি। সো মারিকো ক্যান বি এ গুড স্টক। হয়তো বা ইন ফিউচারে লিকুইডিটি বাড়ানোর জন্য তারা হয়তো বা স্টক ডিভিডেন্ড যদি ডিক্লেয়ার করে, দেখবেন যে আলটিমেটলি এটা কিন্তু হচ্ছে একটা গুড রিটার্ন পটেনশিয়াল হবে। সো এটা দিস ক্যান বি চেক। স্কোয়ার ফার্মা একটা মানে ওয়েল গভর্নড একটা কোম্পানি বাংলাদেশের মার্কেটে, স্টিল ফ্লোরে ট্রেড হচ্ছে, তার কিন্তু আর্নিং গ্রোথ ছিল রিসেন্টলি আমরা দেখেছি। তারা ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে এই এই আর্নিং গ্রোথটা কি কন্টিনিউ করার মতো নাকি মনে হচ্ছে তাদের যে হচ্ছে কোনো সাডেন স্পাইক? না সাডেন স্পাইক না, তাদের কিন্তু হচ্ছে এই গ্রোথটা কিন্তু হচ্ছে ন্যাচারাল গ্রোথের মতনই আসছে। তাহলে এই কোম্পানিটা 8-9 পি তে কেন ট্রেড হয়? এই যে আন্ডারভ্যালুড, এখন স্টিল আন্ডারভ্যালুড, এই কারণেই তো এখনো স্কোপ আছে। ওর আর্নিং এর এখন হচ্ছে কেনিয়া সাবসিডিয়ারি ওপেন করেছে, সেখান থেকে আর্নিং এর পটেনশিয়ালিটি আছে। ফার্মা সেক্টরে তো কনজাম্পশন মানে যেটা, এটা তো ইনট্যাক্ট। আপনার কিন্তু হচ্ছে এই মানে এটা কিন্তু ভোলাটিলিটি খুব বেশি নাই স্টিল, মানে যত হচ্ছে মানুষের গ্রোথ বাড়তেছে তত হচ্ছে এই কনজাম্পশন আরো বাড়তেছে, তো হচ্ছে ফার্মা সেক্টরে কিন্তু গ্রোথ থাকবে। তো এই গ্রোথটা কিন্তু কন্টিনিউ করবে। ওকে রেহান ভাই, আপনার এই যে 22-23 ফিসকাল একটা ভালো রিকভারি শেষ পর্যন্ত এক্সপেক্ট করছেন আপনি কর্পোরেট আর্নিংসে। এখন জুনের পর থেকে আপনার লেন্ডিং রেট ক্যাপটা যদি উঠে যায়, তো ব্যাংকগুলো তখন তার বেটার ইন্টারেস্ট ইনকাম হবে। জি, কিন্তু যারা বড় করেছে তার গ্রাহক যারা অন্য কর্পোরেটরা, তাদের আর্নিংসে এটার ইম্প্যাক্ট কি হবে? যারা হচ্ছে লেবার কোম্পানি, যাদের লোন বেশি, এই কোম্পানিগুলোতে একটু নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে, তাদের ফিনান্সিয়াল এক্সপেন্সেস বেড়ে আসবে। আচ্ছা, সো জুনের দিকে মানে জুন কোয়ার্টারের পরে ডেফিনেটলি মানে একজন প্রুডেন্ট বা রেশনাল ইনভেস্টরের মানে ডিসিশন হওয়া উচিত যেগুলো লেবার কোম্পানি, সেগুলা তাদের পোর্টফোলিওতে একটু যাদের অনেক বেশি ডেট বার্ডেন বেশি, সেই কোম্পানিগুলো থেকে আসলে একটু সরে আসাটা বেটার ডিসিশন হবে, রেদার দেন যারা হচ্ছে কোনো আবার উল্টা আমি যদি চিন্তা করি যে যাদের হচ্ছে অনেক পরিমাণে ডিপোজিট আছে। আমরা যদি ওয়েল ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর দিকে তাকাই, আমাদের গভর্নমেন্টের যে পদ্ম ওয়েল, মেঘনা ওয়েল, এই যে ওয়েল ডিস্ট্রিবিউশন কোম্পানি, এদের কিন্তু একটা সিগনিফিকেন্ট পোর্শন আসে ফিনান্সিয়াল ইনকাম থেকে। সো এই ফিনান্সিয়াল ইনকামটা কিন্তু বেড়ে যাবে যখন হচ্ছে ডিপোজিটেরটা একটু আপসাইড হবে, তখন কিন্তু আলটিমেটলি তাদের হচ্ছে ফিনান্সিয়াল মানে ইন্টারেস্ট ইনকাম থেকে ইনকাম বেড়ে যাবে। সো এটাও কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। আবার যাদের হচ্ছে কোনো ডেট নেই, মানে লেবার না কোম্পানি, সেই কোম্পানিগুলোর জন্য কিন্তু বেটার বিজনেস করার স্কোপ থাকবে কম্পেয়ার টু পিয়ার। সো যাদের হচ্ছে লেস ডেট এক্সপোজার, সেই কোম্পানিগুলো সিলেক্ট করা যেতে পারে যখন আফটার জুন কোয়ার্টারে, রেদার দেন যেগুলো হচ্ছে ডেট বার্ডেন কোম্পানি। 23 সালের শেষ নাগাদ ডিএসইএক্স কোথায় থাকবে? দেখেন ডিএসইএক্স এর আসলে এখন হচ্ছে ডিএসইএক্সটা একটা রেঞ্জের মধ্যেই আছে, যে আমরা দেখি যে হচ্ছে বটম 6160-70 এই রেঞ্জ পর্যন্ত আসে, তারপরে হয়তো হচ্ছে এখান থেকে মুভ করে 6200-300 পর্যন্ত র্যালি, মানে একটা এই আপসাইড ডাউনের মধ্যে আমরা দেখতেছি, এইখানেই সাইড ওয়াক করতেছে। যেহেতু হচ্ছে রিসেন্টলি মানে গত 3-4 দিন আগে আমরা দেখেছি যে 6500 পর্যন্ত একটা মার্ক দিয়ে দেওয়া হয়েছে, যে এটার পরে গেলে ফ্লোর প্রাইসটা উইথড্র করে নেওয়া হবে, এরকম একটা মিডিয়া রিপোর্ট ছিল। সো আলটিমেটলি আমরা যদি এটাকে একটা ব্যান্ড ধরে নিই যে 6170 থেকে 6500 এই রেঞ্জের মধ্যেই অসিলেট করবে আমাদের ডিএসইএক্স। আপনি কি ফ্লোর প্রাইস সাপোর্ট করেন? এটা হচ্ছে একটা ডিরেক্ট কোশ্চেন হয়ে যাচ্ছে। ফ্লোর প্রাইসটা ডেফিনেটলি হচ্ছে যারা হচ্ছে ইনভেস্টর ছিল, যারা হচ্ছে অনেক বেশি লস করেছে, তাদের হচ্ছে লসটা হোল্ড করার জন্য একটা মেকানিজম জাস্ট। বাট হচ্ছে যাদের হচ্ছে যারা ক্যাপিটাল মার্কেটটা আসলে লিকুইডিটি প্রোভাইডের জায়গা, মানে লিকুইডিটি এনশিওর করার জন্যই কিন্তু ক্যাপিটাল মার্কেটটা ইন্ট্রোডিউস করা হয়েছে, যে ক্যাপিটাল মার্কেটে আমি মানে মোর লিকুইডলি মানে বাই সেল বিক্রি করতে পারবো, কিনতে পারবো, আমার কাছে যেটা প্রাইস জাস্টিফাইড হবে আমি সেই প্রাইসে বাই করব, যে প্রাইসটা আমার জাস্টিফাইড না আমি সেই প্রাইসে সেল করে দেবো। এবং ইভেন আমার যখন মানে মানি নিড হচ্ছে, তখন আমি কিন্তু হচ্ছে আমি সিগনিফিকেন্ট লস নিতে আমি রেডি টু টেক দ্য লস। বাট এখন কারেন্ট ফেনোমেননে আমি কিন্তু হচ্ছে নিতে পারছি না। ওয়ার্স্ট থিং ইজ যে আপনারা ইকুইলিব্রিয়াম পয়েন্টে আপনার টার্গেট প্রাইসে শেয়ার পাওয়া যাচ্ছে না, নামছে না, এবং এই কারণে আন্ডারভ্যালুড শেয়ার ইনভেস্টমেন্টও আসতেছে না। ইভেন ফরেন ইনভেস্টমেন্টও মানে ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু এটা একটা বড় ইম্পেডিমেন্ট, যে হচ্ছে তারাও কিন্তু হচ্ছে ফ্লোর প্রাইসটা সাপোর্ট করে না। রেহান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বেশ বিস্তারিত বললেন।
আমরা আশা করব যে আপনার প্রত্যাশা অনুযায়ী কর্পোরেট আর্নিংস ইমপ্রুভ করবে। জি। দর্শক, রেহান কবির ভাই উনি একজন খুব ভালো অ্যানালিস্ট। অনেকগুলো শেয়ার মোটামুটি বাজারের আমার দেখা মতে সবচেয়ে বেশি সংখ্যক শেয়ার উনি ওনার টিম থেকে আপনার কভার করা হয়, তাদের আর্নিংস প্রেডিক্ট করা হয়। তো উনি খুব বিস্তারিত আমাদেরকে বললেন কর্পোরেট আর্নিংস কেমন আসতে যাচ্ছে। তো আমরা আশা করব যে ওনার প্রত্যাশা অনুযায়ী ইকোনমি এবং কর্পোরেট আর্নিংসে একটা ভালো রিকভারি হবে। বুঝে শুনে নিজের মতো বিনিয়োগ করবেন। পরের পর্বে দেখা হবে।